পাশের বাড়ির মহিলারা যেই শুনল ছেলে অবিবাহিত, আর কোনো লেনদেনের কথা বলেনি, তখন সবাই একরকম চমকে গেছে। কয়েকজন তো বলল, তুই খুব ভাগ্যবতী রে সাইমা। আমি তো শুধু তাদের কথাগুলো চুপচাপ শুনে গেলাম। একজন মহিলা তার মেয়েকে নিয়ে আফসোস করলেন, বললেন, অনেক চেষ্টা করেছিলাম এরকম একটা ছেলে পাওয়ার জন্য, কিন্তু আমার ভাগ্যে, মেয়ের ভাগ্যে তা জোটেনি। মা ঘর থেকে সবার জন্য মিষ্টি আনলো, সবাই মিষ্টি খেয়ে খুশি মনেই চলে গেছে। মা আমার পাশে বসে আমার সোনা মা বলে আমাকে জড়িয়ে ধরেই চুমু খেলো। কয়েকদিন চলে গেল। বাবা আর মা আমার বিয়ে নিয়ে আলোচনা করতেছে, কবে আর কখন বিয়ের তারিখ ঠিক করবে। তারা কথা বলতে বলতে ঘটক চলে আসলো, এসে বলল, ভাই সাহেব, ছেলে আর ছেলের বোন বিয়ের দিন তারিখ জানতে চেয়েছে। বাবা ঘটককে ঘরে নিয়ে গিয়ে বসালেন, বললেন, আমরা সেটা নিয়ে আলোচনা করতেছি। মা বলল, আচ্ছা সামনের মাসে হলে কেমন হয়? এর মধ্যে ওর চাকরির রেজাল্টটাও বের হতো। বাবা সম্মতি দিলেন। ঘটক চলে গেল। বাবা আমাকে বলল, মা কালকে আমার সাথে বাজারে যাবি, কিছু কেনাকাটা করতে হবে। পরদিন বাবা আমাকে নিয়ে গেলেন। রাস্তা পার হতেই কারোর সাথে আমি ধাক্কা খেলাম। ধাক্কা সামলাতে না পেরে আমি পড়ে গেলাম। উঠে দাঁড়াতেই আমার সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে চমকে উঠলাম। আমার প্রাক্তন স্বামী আমার সামনে দাঁড়িয়ে আছে, তার মানে আমি তার সাথেই ধাক্কা খেয়েছি। তিনিও আমাকে দেখে চমকে উঠলেন। এক নাগাড়ে তার দিকে তাকিয়ে আছি। তিনি হাজার কষ্ট দিলেও আমি তাকে ভুলতে পারিনি। বাবা হঠাৎই আমার হাত ধরে টেনে নিয়ে গেলেন, বললেন, ওই জানোয়ারের দিকে অত কি দেখলি তুই? চল। এবার বাবা আমার হাত ধরেছে, আমি বাবার সাথে যাচ্ছি। বাবা একটা পোশাকের দোকানে নিয়ে গেলেন, বললেন, মা তোর কোন কোন জামা পছন্দ হয় তুই সেটাই নে। বাবার দিকে তাকিয়ে বললাম, থাক না বাবা। বাবা বলল, তোর বিয়ে হবে আর এখন নতুন নতুন পোশাক পরলে ভালো লাগবে। বাবা হাসতেছে। আমি 3টা জামা পছন্দ করলাম, সেগুলো কিনে নিয়ে বাড়িতে ফিরলাম। বাড়িতে আসার পর মা একে একে সবগুলো জামা দেখলেন। রাতে শুয়ে আছি, এমন সময় অনলাইনে দেখলাম আগামীকাল আমার চাকরির রেজাল্ট হবে। বাবা মাকে গিয়ে বললাম। মা শুনে হাত উঁচিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন। রাতে আর আমার ঘুম হলো না। জানি না আগামীকাল আমার ফলাফল কি হবে। সারা রাত জেগেই কাটালাম, চিন্তায় ঘুমও উধাও হয়ে গেছে। শুধু একটাই চিন্তা, আমার ফলাফলের কি হবে। ফজরের আজান হলো, অজু করে নামাজ আদায় করলাম। নামাজ শেষে বাহিরে গিয়ে দেখি সকাল হয়ে গেছে। মা উঠে উঠানে ঝাড়তেছে আর বাবা মসজিদ থেকে আসলো। বাবা বলল, কিরে মা, আজকে এত সকালে বাহিরে? মা বাবাকে বলল, আজকেও রেজাল্ট হবে, হয়তো সেই চিন্তায় তোমার মেয়ে ঘুমায়নি আজকে। বাবা হেসে বলল, দূর, চিন্তার কি আছে, যা হওয়া তা হবে। বাবা বলল, মা তোর অত চিন্তা দরকার নাই, আমি মায়ের সাথে টুকটাক সহযোগিতা করতেছি। এদিকে আমার সামনের মাসে বিয়ে ঠিক হয়ে গেছে। বাড়িতেই মোটামুটি বিয়ের প্রস্তুতি চলছে। আমার রুমে মোবাইলটা বেজে উঠল। আমি রুমে গিয়ে দেখি অচেনা একটা নাম্বার থেকে কল এসেছে। রিসিভ করলাম। অপর পাশ থেকে কেউ একজন সালাম দিল। আমি উত্তর দিয়ে বললাম, কে? সে আমতা আমতা করে বলল, আমি রাকিব। বুঝতে পারলাম আমার হবু স্বামী। তাকে কৌশল জিজ্ঞেস করলাম, তিনি যথারীতি উত্তর দিলেন। তার সাথে কথা বলে মনে হলো ছেলেটা খুবই সহজ সরল একটা ছেলে, সাদামাটা না হলেও খুবই ভদ্র স্বভাবের। তার সাথে কথা বলে আমারও খুব ভালো লাগছে। অবাক করা বিষয়, আজকে যে আমার রেজাল্ট হবে সেটা তিনিও জানেন। বললেন, চিন্তা করবেন না, যা হওয়ার হবে। আমি হেসে দিয়ে বললাম, আপনি কিভাবে জানলেন? তিনি বললেন, আমি আপনার ব্যাপারে সবই জানি। কলটা কেটে দিলেন। আমি তার কথা ভাবতেছি। কি সুন্দর সাদামাটা কথাবার্তা। ওনার কথার জালে আমি আটকে গেলাম যেন। বাহির থেকে মা ডাকলো, বাহিরে গেলাম। গিয়ে দেখি ভাবি এসেছে দৌড়ে। গিয়ে ভাবিকে গিয়ে আমি জড়িয়ে ধরলাম। বললাম, কেমন আছেন ভাবি? ভাবি বলল, এখনও ভাবিই বলবি? আমি এখন থেকে তোর আফা হয়ে গেলাম। আমাদের কথা শুনে বাবা মা দুজনেই হাসতেছে। বাবার দিকে তাকিয়ে দেখি বাবার চোখে জল। বাবাকে বললাম, চোখে জল কেন? বাবা বলল, তোদের খুশি দেখে আমারও খুশিতে চোখে জল চলে এসেছে রে মা। ভাবি বাবাকে বলল, চাচা আপনি চিন্তা করবেন না, আমার ভাই ওকে খুশিতে রাখবে। ভাবিকে রুমে নিয়ে গেলাম। অনেক কথা হলো ভাবির সাথে। ভাবিকে বললাম, আপনার ভাই ফোন করছিল আজকে। ভাবি হেসে বলল, তাই নাকি? বাপ্পা, তলে তলে বনু তুই ভাইয়ের সাথে বাপ জমিয়েছিস? আমি লজ্জা পেলাম। ভাবি আমার গাল টেনেই বলল, পাগলি, ওই পাগলটাকে আমিই ফোন করতে বলেছিলাম বলে। ভাবি হেসে উঠল। বেলা গড়িয়ে বিকেল হলো, এবার আমার রেজাল্ট হবে। বাবা খুবই উদ্বিগ্ন হয়ে বসে আছেন। মানুষটার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। হয়তো তিনিও মেয়ে চাকরি নিয়ে প্রচণ্ড আশা নিয়ে বসে আছে। সন্ধ্যার সময় রেজাল্ট আসলো। অনলাইনে রেজাল্ট শিট এসেছে। আমার বুকটা ভয়ে শুকিয়ে গেছে। বাবা আমার রোল নাম্বার মিলিয়ে দেখতেছে, আমি পাশে বসে আছি। হঠাৎই বাবা চিৎকার দিয়ে উঠল, বলল, মারে তুই সুপারিশপ্রাপ্ত হয়েছিস। আজ থেকে তুই পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা হয়ে গেলি।
বাবা মা ভাই ও আমার চোখে পানি। আমরা সকলেই কেঁদে ফেলেছি। বাবা আমাকে বুকে নিয়ে চোখে জল ছেড়ে দিলেন। মা থামলেও বাবা অনবরত কেঁদেই যাচ্ছে। মা পাশে বসে বলছে, তোমার মেয়ে তোমার মান রেখেছে সাইমার বাবা, এবার কান্না থামাও। বাবা যেন কথাই বলতে পারছে না। বাবার চোখ মুখ লাল। বাবার মাথাটা আমার বুকের সাথে চেপে ধরে বললাম, বাবা আজ আমি তোমার ইচ্ছে পূরণ হয়েছে, আমি পেরেছি। দেখলাম মানুষটার মুখে কোনো কথা নাই। বুক থেকে সরিয়ে দেখি বাবা লাল বর্ণ হয়ে গেছে। বুঝলাম ক্ষতির উত্তেজনায় ব্লাড প্রেশার বেড়ে গেছে। বাবার মাথায় বাতাস করে একটা ওষুধ খাইয়ে দিলাম। মেয়ের জন্য বাবারা এত খুশি হয় সেটা আমার বাবাকে দেখেই বুঝলাম। বাবার জন্য আমার শ্রদ্ধা হাজার গুণ বেড়ে গেছে। এদিকে বাড়িতে অনেক লোকজন আসলো। মুহূর্তের মধ্যেই আমাদের বাড়ি কানায় কানায় পূর্ণ। সবার মধ্যমণি হলাম আমি। ঈদের চাঁদের মতো সবাই আমাকে দেখছে। বাবার কাঁধে মাথা দিয়ে আমি বসে আছি। লোকটা খুশিতে কথাই বলতে পারছে না। বাবাকে রুমে নিয়ে গেলাম। কিছুক্ষণ পর বাবা সুস্থ হলো। বাবা সবাইকে থাকতে বলে বাজারে চলে গেল মিষ্টি আনতে। তারপর মিষ্টি এনে সবাইকে বিতরণ করছেন। আমি দরজায় দাঁড়িয়ে সব দেখছি। পাড়ার সব মহিলারা যারা অপমান করছিল তারাও এসেছে। তারাও সবাই আমার আর বাবার খুব প্রশংসা করছে। ভাবতেছি সময় অদ্ভুত জিনিস, কখনো বেইমানি করে না। আমার মোবাইলটা বেজে উঠল। রিসিভ করতে আমার হবু স্বামী বলল, কনগ্রেচুলেশনস। আমিও থ্যাঙ্কস বললাম। তাকে বললাম কালকে আসবেন কিন্তু। তিনি আসতে চাইলেন। রাত গভীর হলো, সবাই ঘুমিয়ে পড়েছে। আমার পৃথিবী বিখ্যাত বাবা তিনি আমার পাশে বসে আছেন। ছোট বাচ্চাদের মতো বলতেছে, মা তুই আর আমি সারা রাত বসে জেগেই কাটিয়ে দিব। বাবার সাথে বসে আছি, দুজনের কারো চোখে ঘুম নেই। ঘুম যেন উদাও হয়ে গেছে। রাতও গভীর হয়ে গেছে। বাবার দিকে তাকিয়ে দেখলাম বাবা হাই তুলছে। বাবাকে বললাম, তুমি ঘুমিয়ে পড়ো বাবা, তোমার প্রেশারের সমস্যা আছে। বাবার চোখে ঘুমে ভরে গেছে। বাবা কিছুই বলল না। আমার কথাটা শুনলো, বাবা ঘুমাতে চলে গেল। আজ আমি এতটাই খুশি যে দু চোখ বন্ধ করতে পারছি না। মোবাইলটা নিয়ে জেগে আছি। হঠাৎই আমার হবু বরের কল আসলো। রিসিভ করলাম। ওপাশ থেকে বলল, জেগে আছেন তাই না? বললাম, আপনি কি করে জানলেন? ওপাশ থেকে বলল, আমি জানি। আমারও যেদিন চাকরি হয়েছিল খুশিতে ঘুম উধাও হয়ে গিয়েছিল। বললাম, তা আজকে আপনিও জেগে আছেন? সে আমতা আমতা করে বলল, আসলে আপনার চাকরির কথা শুনে আমারও খুবই ভালো লাগছিল। তাই মনে হলো সাথে কেউ আছে রাত গভীর হলে। আপনার সাথে কথা বলবো। বললাম, আপনি কি করে জানলেন সাথে কেউ ছিল? সে বলল, আমি সবই জানি। ছেলেটা অনেকটা গণকদের মতো বলে কথা বলে। বললাম, অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ুন। কলটা কেটে গেল। ছেলেটা আমাকে হয়তো ভালোবেসে ফেলেছে। রাতটা কোনো রকমে পার করলাম। সকাল হলো। কালকে চেয়ে আজকে বাড়িতে আরও বেশি মানুষে ভরে গেছে। সবাইকে মা মিষ্টি দিচ্ছে। সবাই আমাকে এটা সেটা প্রশ্ন করতেছে। তাদের সাথে কথা বলতে বলতে সামনে তাকিয়ে দেখি ভাবি এসেছে। ভাবি এসে আমাকে জড়িয়ে ধরে বলতেছে, কী রে পাগলি, তুই তো এখন সরকারি লোক হয়ে গেলি। ভাবিকে রুমে নিয়ে গেলাম। রুমে নিয়ে গিয়ে বললাম, আপনার ভাই এত পাগল কেন? হ্যাঁ, যদিও রাগে সাহস করে ফোন করেছিল, কিন্তু কথা বলতে এত ভয় পাই কেন? ভাবি হেসে বলল, আমার ভাইটা ওরকমই। ভাবি বলল, তাকে একবার আসতে বলিস। আমি বললাম, বলবো, আর দু একদিন যাক। সকাল পেরিয়ে গেল। বাবাকে সাথে নিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার আনতে গেলাম আমি। সেটা পাওয়ার পর বাবা সেটা হাতে নিয়ে ভালোভাবে পড়ে দেখলেন। বাবার চোখে যে কি সুন্দর হাসির রেখা ফুটে উঠেছে তখন। আমি বাবাকে বললাম, সব তোমার অবদান বাবা। আজ তুমি শক্ত হয়ে আমার পাশে না দাঁড়ালে আমি এই অগ্রসরটা হতে পারতাম না। বাবা পত্রটা নিয়ে আমার কার্যালয়ে গিয়ে জমা দিলাম। তারা আমাকে যোগদানের তারিখ জানিয়ে দিল। তারপর বাপ মেয়ে চলে আসলাম। বাড়িতে আসার সময় সবাই বলছে, বাবার পাশে দাঁড়ানো আর মেয়েটার অক্লান্ত পরিশ্রম আজকে তাকে এত দূর নিয়ে এসেছে। বাবা আমার দিকে তাকিয়ে আছে। বাবার মুখে গর্বের হাসি, আর আমার মুখে সফলতার হাসি। আশেপাশের মানুষজন শুধু আমাদের দিকেই তাকিয়ে আছে। অনেকে আবার আগ বাড়িয়ে কথা বলতেছে, আবার কাউকে আমরাই কাটিয়ে চলে যাচ্ছি। সবাই দেখিয়ে দিতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। বাড়ির কাছাকাছি ফাঁকা জায়গায় এসে বাবা দুহাত উপরে তুলে বললেন, আল্লাহ তুমি আমার সম্মান রেখেছ। বাবার আমি বাড়িতে আসলাম। এসে দেখি বাড়ির উঠানে রাকিব সাহেব দাঁড়িয়ে আছেন। তিনি আমার হবু স্বামী। আমরা বাড়িতে ঢুকতে তিনি বাবাকে সালাম দিয়ে আমাকে ভালো মন্দ জিজ্ঞেস করলেন। মানুষটা মিটমিট করে হাসতেছে। বাবা তাকে রুমে নিয়ে যেতে বললেন। আমি ওনাকে রুমে নিয়ে গিয়ে বসতে দিলাম। উনি বলল, কেমন আছেন? বললাম, একবার যে শুনলেন কেমন আছি। তিনি বললেন, আপনার মুখ থেকে বারবার শুনতে ইচ্ছে করে। আপনার সাথে সেদিন কথা বলার পর থেকে নিজেকে আর ঠিক রাখতে পারি না। আপু ঠিকই বলেছিল, আপনি খুবই মায়াবী, খুব মায়া আছে আপনার ভিতরে।
ওনার দিকে তাকিয়ে দেখি উনি নিচের দিকে তাকিয়ে আছেন। বললাম, আপনি আমার দিকে তাকালেনই না, তাহলে কিভাবে বুঝলেন যে আমি মায়াবী? উনি বললেন, আগে বিয়ে হোক, তারপর না হয় ভালো করে তাকাবো। ছেলেটার কথা এতটাই নমনীয় যা বোঝানো যাবে না। মাকে বললাম খাবার দেওয়ার জন্য। মা খাবার নিয়ে আসলো। আমি তাকে খাবার বেড়ে দিচ্ছি। তিনি বললেন, আপনিও তো খাননি, চলেন একসাথেই খাই। কি আর করার, তার কথার জালে আগেই ধরা দিয়েছি, তাই তার পাশে আমিও খেতে বসলাম। উনি চলে গেলেন। রাত হলো, আমি ভাবির কাছে ফোন দিলাম। ভাবি রিসিভ করলো। বললাম, ভাবি, আপনার ভাই কোন মাটি দিয়ে তৈরি বলতে পারেন? ভাবি হেসে বলল, কেন বলো তো? সব তাকে খুলে বললাম। ভাবি বলল, ছেলেটা ছোট থেকেই খুবই লাজুক স্বভাবের। ভাবিকে বললাম, আপনি তার কথা আগে কেন বলেননি? ভাবিও হাসলো, আমিও হাসলাম। আজ যেন খুব শান্তিতেই সময় কাটলো আমাদের। রাত পেরিয়ে সকাল হলো। বাবার কাছে একটা ছেলে আসলো, হাতে কয়েকটা কার্ড। বুঝলাম প্রেসের দোকান থেকে এসেছে। বাবা আমাকে ডাক দিল। কাছে গেলাম। বলল, দেখতে মা, কোন কার্ডটা তোর পছন্দ? আমি একটা কার্ড দেখিয়ে দিলাম। তারপর ওই ছেলেটা ওটাই ছাপাতে নিয়ে গেল। এখন বাড়িতে টুকটাক করে দু একজন করে মানুষ আসে। বাবা মা আজ প্রচণ্ড খুশি। আমিও আগের স্মৃতি বলে এখন নতুন গতিতে এগিয়ে যাচ্ছি। বাড়িতে বিয়ের আমেজ চলছে। বাবা শুধু কার্ডের অপেক্ষায় আছে। কার্ড আসলে বাবা সেগুলো আত্মীয় থেকে শুরু করে পাড়া প্রতিবেশীদের দেওয়া শুরু করবেন। এদিকে আবার আমারও চাকরিতে যোগদানের সময় এসে গেল। বাকি মাত্র একদিন। বাড়ি থেকে এমনিতেই খুব একটা বের হই না। রাকিব সাহেব ফোন দিলেন, আমি রিসিভ করলাম। ওপাশ থেকে ভালো মন্দ জিজ্ঞেস করলেন। তারপর আমাকে বাহিরে বের হতে বললেন। আমিও বের হলাম। উনি বাহিরে দাঁড়িয়ে আছেন। জিজ্ঞেস করলাম, কখন এসেছেন? উনি হেসে বললেন, এই তো কিছুক্ষণ। আপনার কথা খুব মনে হচ্ছিল, তাই আপনাকে দেখার জন্য আসলাম। আমি হেসে বললাম, তাই নাকি? তাহলে এত আমতা আমতা করে কেন কথা বলেন? উনি বললেন, আসলে মেয়ে মানুষের সাথে এর আগে কখনো আমার মেশা হয়নি তো, তাই একটু অস্বস্তি হয়। চলেন আমরা একটু হাঁটি। ওনার সাথে আমি হাঁটতেছি, টুকটাক কথা বলতেছি। বেলা গড়িয়ে যাচ্ছে। বিকেল প্রায় শেষ হবে। রাকিব সাহেব আমাকে আর কিছুক্ষণ থাকার জন্য বলতেছেন। আমি ওনার সাথে দাঁড়িয়ে আছি। সন্ধ্যা প্রায় হয়ে আসছিল। আমাদের থেকে একটু দূরে দুজনকে দেখতে পেলাম সন্ধ্যার আবছা আলোয়। খুব একটা চেনা যাচ্ছিল না। আমরা তাদের দিকে তাকিয়ে আছি। কাছাকাছি আসার পর আবিষ্কার করলাম আমার আগের স্বামী। উস্কো খুস্কো চেহারায়, আর তার বউয়ের চেহারাও মলিন হয়ে গেছে। দুজনেই আমার দিকে তাকিয়ে আছে। আজ কেন জানি না আমার খুব ভালো লাগতেছে তাদেরকে ওই রকম দেখে। দ্বিতীয় বিয়ের পর কত গর্ব করত, আর দ্বিতীয় বউকে নিয়ে আজকে কোথায় গেল তার সে রূপ? তারা দুজনেই আমার দিকে তাকিয়ে আছে। আমি রাকিবের হাত শক্ত করে ধরেছি। ওরা দুজনেই আমাকে দেখেই চলে গেল। রাকিব সাহেব তার হাতের দিকে তাকিয়ে আছে। হয়তো তার ভালোই লেগেছে আমি তার হাত ধরেছি এজন্য। রাত হলো, আমি বাড়িতে চলে আসলাম। মা জিজ্ঞেস করলো কোথায় গিয়েছিলাম। রাকিব সাহেবের কথা বলতেই মা বলল, তাকে নিয়ে আসতি, রাতে খেয়ে যেত। এমন সময় বাবা আসলো। হাতে দেখলাম অনেকগুলো কার্ড। বাবা আমাকে বলল, আয় তো মা, কার্ডগুলো যাদের দিব তাদের নামগুলো লিখে নেই। বাবার সাথে সব লিখলাম। রাতটা পেরিয়ে গেল। সকালবেলা দেখি মা খাবার বসিয়েছে। আজ আমার চাকরির প্রথম দিন। আমি গোসল করে রেডি হয়ে খেয়ে নিলাম। আজ আমার মনটা ভীষণ ভালো। বাবা বলল, রাকিবকে ফোন কর মা, সেও একটু আসুক। আমি বাবার কথা শুনে রাকিবকে ফোন করলাম। উনি শোনার সাথেই আসতে চাইলেন। আমি এদিকে তৈরি হয়ে সবাইকে বলার জন্য বাইরে বের হয়েছি। দেখি অনেকেই বাইরে দাঁড়িয়ে আছে। তাদের মাঝে রাকিব সাহেবও দাঁড়িয়ে আছেন। তিনি ইশারায় আমাকে অভিনন্দন জানালেন। ওনাকে দেখে আমার খুব ভালো লাগছিল। বললাম, ওখানে দাঁড়িয়ে কেন, এখানে আসুন। উনি সামনে এসে বাবাকে সালাম দিলেন। সবাইকে বলে রাকিব সাহেব, আমি আর বাবা চললাম আমার নতুন কাজে। রাকিব সাহেব আর বাবা টুকটাক কথা বলতেছে। আমি আজ এতটাই খুশি যে বলে বোঝানো যাবে না। আমি ডিউটি শুরু হলে সিনিয়র এক কর্মকর্তার সাথে। তিনিও মহিলা। আমার প্রথম দিন ছিল, তাই উনি আমাকে সব কিছু বুঝিয়ে দিচ্ছেন। বাবা রাকিব সাহেব সেদিন সারাদিন আমার সাথে ছিল। পরিবার পরিকল্পনার চাকরি। 2:30টার মধ্যেই ডিউটি শেষ হয়ে যায়। রাকিব সাহেব আমাদের সবার জন্য খাবার প্যাকেট করে নিয়ে আসলেন। দিনটা ভালোই গিয়েছে। রাত হয়েছে, শুয়ে আছি। মা খাবার রান্না করতেছে। বাবার রুমে গেলাম। বাবা বসে টিভি দেখতেছে। বাবা আমাকে দেখে তার পাশে বসতে দিলেন। বাবার কাঁধে মাথা রাখতেই বাবা বলল, কিরে মা, মন খারাপ? মাথা নাড়িয়ে বললাম, না বাবা, তোমার কাছে আসতে ইচ্ছে হচ্ছিল তাই আসলাম। এমন সময় মা আসলো আমার রুমে। মা বলল, বাপ মেয়ের ভালোবাসা কিন্তু বেশি হয়ে যাচ্ছে বলেই হাসলো। বাবা নিঃশ্বাস ফেলে মাকে বলল, কয়দিন পরেই আমার মায়ের শুভ বিদায় হবে।
বলে বাবার গলাটা ধরে আসলো। মা বাবার কাছে আসলো, বাবার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, শুধু তোমার মন খারাপ, আমার বুঝি হয় না? বাবার চোখে পানি। মা আর বাবার মাঝখানে আমি বসে আছি। এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে শান্তি, যখন বাবা মা সন্তানের দুপাশে বসে থাকে। সবাই খাওয়া দাওয়া করে নিলাম। রাতে শুয়ে আসি। রাকিব সাহেব ফোন দিলেন, কিন্তু ছেলেটা ফোন দিলে তেমন কিছুই বলতে পারে না। অতিরিক্ত লাজুক হলে যা হয়। সিমসাম কিছু কথা বলেই ফোনটা কেটে দিল। বেশ কিছু দিনও চলে গেল। এদিকে বিয়ের দিন গনিয়ে আসছে। আজ সকালে ঘুম থেকে উঠতেই দেখি ভাবি এসেছে। ভাবিকে বললাম, ভাবি কেমন আছেন? ভাবি হেসে বলে উঠল, এখনও ভাবিই বলবি? আচ্ছা শোন, ভাই বলল তোর কী কী রঙের শাড়ি পছন্দ সেটা আমাকে বলতে। ভাবিকে বললাম, আপনার ভাইয়ের যেটা পছন্দ সেটাই আমার চলবে। ভাবি হেসে উঠে বললেন, বাব্বা, বিয়ে না হতেই এত ফিরিতি? বললাম, আপনার ভাই ফিরিতির কিছুই বোঝে না কি? উনি তো কথাই বলতে চান না। ভাবি হাসলো, বলল, ও ছোট থেকে ওরকমই, কথাবার্তা কম বলে, আর মেয়েদের সাথে খুব একটা কথা বলেনি তো কখনো। ভাবির সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিলাম। মা খাবার রেডি করেছে। খেয়ে আমি ডিউটিতে বেরিয়ে পড়লাম। বিকেল বেলা ভাবি আর আমি মার্কেটে গেলাম। ওনার ভাইয়ের পছন্দ মতোই কেনাকাটা করা হলো। বাড়িতে ফিরে আসলাম। তারপর বাবা বিয়ের সব হিসেব করতেছে। কোন খাতে কত টাকা খরচ হবে তার হিসেব। রাকিব সাহেবের কোনো চাওয়া পাওয়া নেই। উনি বলেছেন একটা সুতার দাবিও তার নাই। তার একটাই দাবি, সংসারটা আমি যেন গুছিয়ে করতে পারি। বাবা আমাকে দেখে কাছে বসালেন। বললেন, দেখ তো মা, তোর আর কোনো কিছু বাকি আছে নাকি? আমি হেসে উঠে বললাম, বাবা, আমি এত কিছু বুঝি নাকি? আমি আমার রুমে গেলাম। পরদিন বাবা কার্ডগুলো নিয়ে চললেন আত্মীয়দের বাড়িতে। বিয়ের মাত্র কয়েকদিন বাকি, তাই দেরি না করে বাবা দাওয়াতের কাজ সারতে চাচ্ছেন। আমি ডিউটি থেকে ফিরে এসে দেখি বাবা মা তৈরি হয়ে আছে বিশেষ শপিং করতে যাওয়ার জন্য। আমিও রাকিব সাহেবের জন্য নিজের পছন্দ অনুযায়ী শেরওয়ানি, পাজামা, মুকুট, নাগরা কিনলাম। বিয়ের দারুণ একটা আমেজ চলছে বাড়িতে। বাবা আশেপাশে সবাইকেই দাওয়াত করলেন। বাড়িতে একে একে সবাই আসাও শুরু করে দিয়েছে। বিকেলে বসে আছি। ভাবি আসলো। বললেন, কেমন আছিস? তারপর জড়িয়ে ধরে কপালে চুমু খেলেন। বললেন, তোকে খুব মনে পড়ছিল রে, তাই তো চলে আসলাম। ভাবিকে রুমে নিয়ে গিয়ে তাকে বিয়ের জন্য শপিংগুলো দেখালাম। তিনিও বেশ খুশি হলেন। মাত্র 2 দিন পরেই আমাদের বিয়ে হবে। বাড়িতে গেট সাজানো হচ্ছে। আলোকসজ্জায় সজ্জিত করা হচ্ছে পুরো বাড়ি। ভাবি শুরু থেকে আমাকে খুবই আদর করত, যার জন্য তার ভাইয়ের সাথে আমার বিয়ে দিচ্ছেন। বাড়িতে সব আত্মীয় স্বজনও এসেছে। পুরো বাড়ি আজ কানায় কানায় পূর্ণ হয়ে আছে। বাবা মায়ের জন্য আজ মনটা ভীষণ খারাপ হয়ে আছে। আমার জীবনে অনেকগুলো জ্বর বয়ে যাওয়ার পর আজ এই সুন্দর একটা জীবন তারা আমাকে উপহার দিল। তাদেরকে আবার আমাকে ছাড়তে হবে, এটা ভাবতেই 2 ফোঁটা জল চোখ থেকে বেরিয়ে পড়ল। পিছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখলো। তাকিয়ে দেখি মা বলতেছে, কি হয়েছে রে মা? মা আমার চোখের কিনারায় পানি দেখে বলল, পাগলি মেয়ে, মন খারাপ কেন করিস? তোর জন্য ভালোই হবে। মায়ের বুকে মুখ লুকিয়ে বললাম, তোমাদের ছেড়ে যেতে আর ইচ্ছে করে না মা। এমন সময় মাকে ডাকতে ডাকতে এদিকে এসে দেখে আমাকে মাকে জড়িয়ে ধরে আসি। বাবা বললেন, কি হয়েছে? আমি বিষণ্ণ মনেই তার দিকে তাকালাম। বাবা বুঝতে পারলেন আমার মন খারাপ। বাবা মাথায় হাত বুলিয়ে বললেন, জানিস আজ আমি কতটা খুশি একজন বাবা হিসাবে। সবাইকে আমি গল্প করে বলতে পারি, আমি সাইমার বাবা। সবাই তোর খুব প্রশংসা করে। অনেকটা জ্বর চাপটা পেরিয়ে এখানে এসেছিস। মন খারাপ করিস না মা, আল্লাহ তোর ভালো করবে। বাবা মাকে নিয়ে চলে গেল। আমিও কিছুক্ষণ পরে বাহিরে বেরিয়ে দেখি আমার সব খালাতো, ফুফাতো, মামাতো বোনেরা সবাই এসেছে। বাহিরে বের হওয়ার সাথে সাথে সবাই আমাকে ঘিরে ধরল। সবাই বলতেছে, এতক্ষণ কোথায় ছিলি তুই? রাত্রি গভীর হয়ে গেল। আজ আর আমি একা শুইতে পারিনি, সাথে আমার বোনেরাও শুয়েছে। ওরা নানান রকমের কথা বলছে, হাসাহাসি করতেছে। আমি চুপ করে আছি। রাত পেরিয়ে সকাল হলো। ডেকোরেটর থেকে লোক আসলো, তারা সব সাজিয়ে দিচ্ছে। গায়ে হলুদের জন্য আলাদা স্টেজ করা হলো। রাকিব সাহেব ফোন করলেন। ওনার সাথে কিছুক্ষণ কথা বললাম। বাড়িতে অনেক মানুষজন, তাই আর বেশি কথা বললাম না। বাহিরে বের হলাম। ডেকোরেশনের কাজ পুরো দমে শুরু হয়ে গেছে। সারা বাড়িতে ঝাড়বাতি লাগানো হলো, সাথে একটা সাউন্ড বক্স। ছোট ছেলেগুলো সাউন্ড বক্স বাজাচ্ছে। পুরো বাড়ি যেন আরও রমরমে হয়ে গেল। দিন পেরিয়ে বিকেল হয়ে গেল। পুরো বাড়ি আলোয় ঝলমল করে উঠল। আমাকে একটা শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে গায়ে হলুদের স্টেজে বসানো হয়েছে। একে একে সবার হলুদ লাগানো শেষ হলো। ভিড়ের মাঝে মাথা উঁচু করে দেখলাম বাবা দূরে দাঁড়িয়ে আমাকে হলুদ লাগানো দেখতেছে। বাবাকে ডাকলাম আমার কাছে। বললাম, বাবা, তুমি আমাকে হলুদ লাগিয়ে দিবা না?
বাবা কিছু না বলে বাটি থেকে একটু হলুদ আমার গালে লাগিয়ে হু হু করে কেঁদে উঠল। আমিও বাবার কান্না দেখে আর নিজেকে ধরে রাখতে পারলাম না, আমিও কেঁদে উঠলাম। পরিবেশটা থমথমই হয়ে গেছে। বাবা আজ মেয়েদের মতোই কাঁদছে, মা বাবাকে শক্ত করে ধরেছে যেন পড়ে না যায়। সবাই বাবাকে নিয়ে গিয়ে বাহিরে বসালো। কিছুক্ষণ পরে রাকিব সাহেবের বাড়ি থেকে 4-5 জন মেয়ে খুব সেজেগুজে এসেছে। তাদের সাজ দেখে বোঝা গেল তারা হলুদ লাগানোর জন্যই এসেছে। তারা সবাই এক এক করে আমাকে হলুদ লাগিয়ে দিল। রাতে গোসল করানো হলো। পুরো বাড়ি আলোয় ঝলমল করছিল, সাথে অনেক মানুষের ভিড়। হালকা খেয়ে শুয়ে পড়লাম। খুব দখল গেল আজ আমার উপর দিয়ে। শোয়ার পরপরই আমার চোখে ঘুম চেপে ধরল। তাকিয়ে দেখি সকাল হয়ে গেছে। বাড়ির সামনে বর নিয়ে আসার জন্য গাড়ি আনা হয়েছে। সাথে আমার বোন আর ভাবিরা পাত্রকে হলুদ লাগাতে যাবে, তার জন্য আলাদা একটা গাড়ির ব্যবস্থাও করা হয়েছে। বাবা মা আজ ভীষণ ব্যস্ত হয়ে গেছেন। বোনেরা হলুদ শাড়ি পরে তৈরি হচ্ছে। বরকে হলুদ লাগাতে যেতে হবে। আশেপাশের মহিলারা এসে বিয়ের গীত গাইছে। রমরমে একটা পরিবেশ তৈরি হয়েছে। আর আমার সব ছেড়ে আমাকে চলে যেতে হবে। কি নিয়তি আমার! নিয়তি আমাকে এবার এখানে নিয়ে আসবে আমি ভাবতেও পারিনি। বোনেরা হলুদ লাগাতেই চলে গেল। এদিকে পার্লার থেকে লোক আসলো আমাকে সাজাতে। বেলা গড়িয়ে দুপুর হয়ে গেছে। আমাকে তারা সাজিয়ে দিচ্ছে। সাজানো শেষে আয়নাতে দেখে নিজেই যেন নিজেকে চিনতে পারলাম না। দারুণ করে তারা আমাকে সাজিয়ে দিয়ে গেল। বিকেল হয়ে এলো, এখন বর আসার পালা। আমাকে আলাদা একটা রুমে বসানো হয়েছে। আজ আর বাবার দেখা একবারও পেলাম না। হয়তোবা বিভিন্ন কাজে তিনি ব্যস্ত আছেন। সন্ধ্যার সময় বাহিরে হইচই শুরু হলো। ভাবলাম তিনি হয়তো এসেছেন। ছোট্ট একটা বোন এসে বলল বর এসেছে। আমার ভাই বোনেরা গেট আটকিয়েছে চাঁদা নেওয়ার জন্য। তারা চাঁদা আদায় করে ছেড়ে দিল। ভাবি এসে আমার কাছে বসে বলল, কেমন আছিস সাইমা? তাকিয়ে দেখি ভাবি। মনটা ভালো হয়ে গেছে। এই মানুষটা শুরু থেকে আমার সাথেই ছিল। আর আজ তার ভাইয়ের সাথে বিয়েও দিচ্ছে। ভাবিও আজ খুব সুন্দর করে সেজে এসেছেন। কি অপরূপ লাগছে তাকে। ভাবির ডাকে ভাবনা থেকে কেটে গেল। বললেন, কি রে, কথা বলবি না নাকি শুধু তাকিয়ে থাকবি? হ্যাঁ। বললাম, ভাবি আপনারা আসতে এত দেরি করলেন কেন? ভাবি বললেন, বিয়ে বাড়ি জানিসই তো, কত কাজ থাকে, তাই তো দেরি হয়ে গেল। জানিস সাইমা, তোকে আজকে পরীর মতো লাগছে রে। বললাম, আপনাকেও খুব সুন্দর লাগছে ভাবি আজকে। এদিকে বরকে বসানো হয়েছে। বিয়ে পড়ানোর জন্য কাজী আর মৌলভী সাহেব এসেছেন। তারা সবাই অনুমতি নিয়ে বিয়ের কাজ শুরু করলেন। একজন উকিল নিযুক্ত করা হলো। তিনি কাজী আর মৌলভী সাহেবের নিয়ম অনুযায়ী আমার কাছে তার পরিচয় দিয়ে বিয়ের জন্য কবুল বলালেন। আমি কবুল বলে দিলাম। তারপর উকিল আবারও তার কাছে গেল। সেখানে মৌলভী তাকেও কবুল বলালেন। আমাদের বিবাহ সম্পূর্ণ হলো। রাকিব সাহেব আর আমি এখন থেকে স্বামী স্ত্রী এক ঐশ্বরিক বন্ধনে আবদ্ধ হলাম। ভাবি পাশে বসে বলল, বনু, তুই ভাইয়ের বউ হয়ে গেলি আমার। কি যে খুশি লাগতেছে আমার, বলে বোঝাতে পারবো না। অনেক রাত হয়ে গেছে। এবার আমাদের বিদায়ের পালা। মনটা চাচ্ছে না বাড়ি ছেড়ে চলে যাই। মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না। যেখানে জন্ম হওয়া সেটা বাবার বাড়ি, আর যেখানে চলে যাচ্ছি সেটা স্বামীর বাড়ি। মায়ের সাথে গাড়ির দিকে যাচ্ছি। বাড়ি থেকে বের হতে বাবা সামনে আসলেন। তাকে দেখে জড়িয়ে ধরে কেঁদে উঠলাম। বাবাও আমার কেঁদে উঠলেন। কত চড়াই উতরাই পেরিয়ে আজ আমি এই অবস্থানে এসেছিলাম। যাদের হাত ধরে তাদেরকে আজ আমি ছেড়ে চলে যাচ্ছি। গাড়ির কাছে গিয়ে আমরা বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়লাম। তারপর আমাকে বিদায় দেওয়া হলো। গাড়িতে আমি আর রাকিব সাহেব পাশাপাশি বসলাম। গাড়িটা চলছে। আমি খুবই ক্লান্ত, তাই তেমন কিছু বলিনি। খুব ঘুম পাচ্ছিল, তাই জানালায় মাথায় হেলান দিতেই ঘুমিয়ে গেলাম। গাড়িটা কখন যে রাকিবের বাড়িতে এসেছে বুঝতেই পারিনি। দেখলাম আমি রাকিবের কাঁধে মাথা রেখেছি। রাকিব সাহেব বলল, চলো এবার নামি, অনেক তো রাত হয়ে গেছে। আমরা নামলাম। বাড়িটা মাঝারি, তেমন মানুষজন নাই। সামান্য কয়েকজন দাঁড়িয়ে আছে। বুঝলাম রাকিব সাহেবের নিজের তেমন কেউ নেই। ভাবি আমাকে সাথে করে নিয়ে বাড়িতে নিয়ে গেলেন। সব কিছু বেশ সাজানো গোছানো। রাকিব সাহেব আসলেই খুবই পরিপাটি একজন মানুষ। ভাবি সবাইকে বলল, সারাদিন আজ এদের খুব দখল গেছে, তাই আর কেউ এদের বিরক্ত করিস না। ভাবিকে বললাম, ভাবি ওরা ছোট মানুষ, করুক না আজকে একটু মজা। বাচ্চা মেয়েগুলো আমার কথা শোনা মাত্রই সবাই বলল, ভাবি কত ভালো গো। তারপর তারা হই হুল্লোড় করে আমাকে বাসার ঘরের দিকে নিয়ে গেল। ঘরটায় ঢুকে আমি অবাক হয়ে গেলাম। বাচ্চা মেয়েগুলো কি সুন্দর করে ঘরটা সাজিয়ে রেখেছে। একটা মেয়েকে বললাম, আপু তোমরা সাজিয়েছ? সে মাথা নাড়ল। বললাম, খুব সুন্দর হয়েছে। ওরা সবাই খুব খুশি হয়ে গেছে। রুমে আমাকে বসিয়ে ওরা দরজায় দাঁড়িয়ে আছে রাকিব সাহেবকে আটকিয়ে টাকা নেওয়ার জন্য। কিছুক্ষণ পরে রাকিব আসলো।
মেয়েগুলো দরজা আটকিয়ে বলল, আগে টাকা দিতে হবে, তারপর রুমে প্রবেশ করতে হবে। রাকিব সাহেব তাদের কাছে নানান রকমভাবে অনুরোধ করতেছে রুমে আসার জন্য। কে শুনে কার কথা? আমি শুধু ওদের কারবার দেখে হেসেই যাচ্ছি। এক পর্যায়ে তারা 500 টাকা দিয়ে চলে গেল। রাকিব সাহেব দরজা লাগিয়ে বিছানায় বসলেন। আমি ঘুমটা টেনে বসলাম। উনি আস্তে করে বললেন, আজ খুব দখল গেছে সাইমা, ঘুমিয়ে পড়ো। আমি দেখলাম তুমি পুরোটা রাস্তা চোখ বন্ধ করেই এসেছ। আমার মনে হচ্ছে আমাদের বোঝাপড়ার জন্য সারাটা জীবন পড়ে আছে। ওনার কথা শুনে অনেকটা সম্মান চলে আসলো। বুঝলাম মানুষটা অনেক যত্নশীল। তার পরিচয় তার কথাতেই পাওয়া যায়। তারপর বললাম, আপনিও তো খুবই ক্লান্ত হয়ে গেছেন। উনি হেসে বললেন, আমার আবার ক্লান্ত? বললাম, কেন? আপনি কি মানুষ নন? ক্লান্তি নেই মানে? মুখের দিকে তাকিয়ে হেসে উঠে বলল, আমার জীবনটাই এভাবে কাটিয়েছে সাইমা, কেউ বলার ছিল না। ছোটবেলায় আপুর বিয়ের পর আমি সম্পূর্ণ একা হয়ে গিয়েছিলাম, যার জন্য আমার খেয়াল করার আর কেউ ছিল না। বললাম, আপনার বাবা মা কতদিন আগে মারা গেছেন? উনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি যখন খুবই ছোট ছিলাম তখন। এরপর উনি আমাকে ওনার জীবনের নানান চড়াই উতরাই পেরোনোর গল্প শোনালেন। ওনার কথা শুনে বুঝতে পারলাম কেন উনি আমাকে বিয়ে করেছেন। ওনার কথা শুনে আমার চোখ দুটো ছলছল করে উঠল। উনি বললেন, আরে মন খারাপ কেন করছো? এখন তুমি এসেছো, আমরা দুজনে মিলে সব পরিবর্তন করব। উনি আমাকে ঘুমানোর কথা বলে নিজেই গল্প করতে করতে প্রায় সারাটা রাত কাটিয়ে দিলেন। ফজরের আজান হলো। উনি আজ রুমের মধ্যে নামাজ আদায় করে নিয়ে আমাকে বললেন, সাইমা, সকালে উঠে গোসল করে নিও প্লিজ। আর শোনো, আমরা আগে দুজনে ভালো করে ফ্রি হয়ে নেই কেমন? ওনার কথা শুনে আমার খুবই হাসি পেল। ছেলে মানুষ কিন্তু খুবই লাজুক। আমি ঘুমিয়ে গেলাম। সকালবেলা উঠলাম। বাড়িতে হইচই শুনে উঠে দেখি অনেক বেলা হয়ে গেছে। পাশে দেখি উনি নাক ডেকে ঘুমাচ্ছেন। ডাক দিলাম, উনিও তাড়াহুড়ো করে উঠলেন। গোসল করে বাইরে বের হলাম। বাড়িতে অনেক মানুষজন এসেছেন। তারা নতুন বউ দেখার জন্য অধীর আগ্রহ নিয়েই বসে আছেন। আলাদা একটা রুমে ভাবি আমাকে বসালেন। সেখানে সবাই আসতে লাগলো। বিয়েটা মোটামুটি ভালোভাবেই পার হলো। বেশ কিছুদিন চলে গেছে। আমি আবার আমার ডিউটিতে যোগ দিলাম। এই কয়দিন বিয়ে নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। সব কিছু আবারও পুনরায় শুরু করলাম। রাকিব সাহেবেও কাজে যোগ দিলেন। বাড়িতে দিনের বেলা কারো থাকা হয় না। আমার ডিউটি আগেই শেষ হয়, তাই আগেই আমি বাড়িতে ফিরতে পারি। বাড়িতে ফিরে আমি ওনার জন্য রান্না করে নেই। এই কয়েকদিনে উনি আমার রান্নার খুবই ভক্ত হয়ে গেছেন। আমার হাতের রান্না ছাড়া ওনার নাকি আর ভালোই লাগে না। রাতে বাড়িতে আসলেন আর এসেই বললেন, সাইমা রেডি হও, কিছু কেনাকাটা করতে হবে। বললেন, আজকে বেতন পেলাম আর বিয়ের পর তোমাকে কিছুই কিনে দেইনি, চলো। আমি আর কিছু না বলে রেডি হয়ে ওনার সাথে বেরিয়ে পড়লাম। রাতের ঠান্ডা হাওয়ায় ওনার সাথে রিকশায় যেতে ভালোই লাগতেছে। বাড়ি থেকে বাজার কাছে হওয়ায় যেতে খুব একটা সময় লাগলো না। উনি আমাকে একটা কসমেটিক্সের দোকানে নিয়ে গেলেন। সেখানে গিয়ে আমার জন্য শাড়ি পছন্দ করে নিজের হাতেই পরিয়ে দিচ্ছেন। আমাদের পাশের দোকান থেকে একজন লোক বেরিয়ে যেতেই আমার দিকে তাকালো। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। সে অপলক তাকিয়ে আছে আমার দিকে। আজ বহুদিন পর আমার প্রথম স্বামী আকাশের সামনাসামনি হলাম। তার অবস্থা দেখে আমার খুবই শান্তি পেয়েছি। চেহারা মলিন হয়ে গেছে, পুটানিও শেষ। এই মানুষটাই একদিন আমাকে তাড়িয়ে দিয়েছিল, ভেঙে দিয়েছিল আমার সাজানো সংসারটা। সেদিন আমার কোথাও ঠাঁই হচ্ছিল না। রাকিব সাহেবের বোন আমাকে সেদিন আশ্রয় দিয়েছিল। আমি আকাশকে দেখে রাকিব সাহেবকে বললাম, ছুরিগুলো পরিয়ে দিন। রাকিব সাহেব খুব খুশি হয়ে আমার হাতে ছুরি পরিয়ে দিলেন। সে আমাদের দুজনকে দেখে চলে গেল। হয়তো ভেবেছিল আমি হয়তো বাপের বাড়িতে পৌঁছে মরতেছি। রাকিব সাহেব আমাকে সাথে নিয়ে তার ইচ্ছে মতো অনেক কিছুই কিনে দিলেন। বাড়িতে ফেরার সময় রাকিব সাহেব বলল, জানো সাইমা, আমার খুব ইচ্ছে ছিল নিজের বউকে মনের মতো করে সাজাবো। বললাম, শুধু বউকে সাজালেই হবে, সংসার সাজাতে হবে না? তিনি বললেন, আমার সংসার তো তুমি সাইমা। তিনি আমাকে শক্ত করে ধরে আছেন যেন পড়ে না যাই। বাড়িতে ফিরে আসলাম। উনি কিছু খেলেন না, আমাকেও কিছু না খেয়ে শুয়ে পড়লাম। বেশ কিছুদিন চলে গেল। আজ আমার প্রথম বেতনের দিন। রাকিব সাহেবকে বললাম আমার সাথে যাবেন। তিনি রাজি হলেন। ব্যাংকের সামনে গিয়ে দেখি বাবা মা আর ভাই সবাই এসেছে। আমি রাকিব সাহেবের দিকে তাকালাম। উনি মুচকি হাসলেন। বাবাকে অনেক দিন পরে দেখলাম। দৌড়ে কাছে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম। মা আর ভাই আমাদের দুজনকেই জড়িয়ে ধরলো। বললাম, কেমন আছে সবাই? বাবা বলল, আমরা সবাই ভালো আছি। মা আমাকে বলল, শুধু বাবাকেই তুই বেশি ভালোবাসিস। মাকে বললাম, না মা, তোমাদের সবাইকে খুবই ভালোবাসি। বাবা যে আমার শুধু বাবাই নয়, একজন প্রকৃত বন্ধু। চোখ ছলছল করে উঠল। বাবা কপালে চুমু এঁকে দিলেন। আমি রাকিব সাহেবকে নিয়ে ব্যাংকে ঢুকলাম। বেতনের টাকা তুলে বাহিরে এসে রাকিব সাহেবের হাতে অর্ধেক টাকা দিয়ে বললাম, বাকি টাকা বাবাকে দেই।
উনি আমার হাত থেকে পুরো টাকা নিলেন। তারপর আমাদের সবাইকে নিয়ে একটা হোটেলে গেলেন। সেখান থেকে তিনি আমাদের সবাইকে বাড়িতে নিয়ে আসলেন। রুমে সবাইকে বসিয়ে উনি বাবার কাছে গিয়ে বললেন, বাবা, আমি আপনার মেয়েকে ঠিকই চিনলাম, কিন্তু আপনার মেয়ে আমাকে আজও চিনতে পারলো না। সে বোঝার চেষ্টাও করলো না আমি কেমন। বাবা বলল, কি হয়েছে বাবা? উনি বললেন, আজ ওর প্রথম বেতন পাওয়ার দিন ছিল, সেই হিসেবে আমি আপনাদের সবাইকে ডেকেছি। আমার তো বাবা মা নাই, শুধু একটা বোন আছে। আমি আপনাদেরকে বাবা মা মনে করি। তারপর উনি টাকাগুলো পকেট থেকে বের করে কিছু টাকা নিজের কাছে রেখে পুরো টাকা বাবার হাতে দিলেন আর বললেন, বাবা, আপনার মেয়ের রোজগারের টাকা আপনার কাছে রাখেন, আমি এজন্যই আপনাদের ডেকেছিলাম। উনি আমাকে বললেন, যতদিন ভাইয়ের পড়াশোনা শেষ করে চাকরি না পাচ্ছে, এতদিন তুমি সম্পূর্ণ টাকা বাড়িতে পাঠাবে। আমি তাতেই খুশি। ওনার চোখ সিকসিক করছে করছে বললেন, বাবা মাকে খুশি রাখবে। ওনার কথা শুনে আমার চোখ ভিজে গেল। বাবা মা বাকরুদ্ধ হয়ে গেছে যেন। বাবা আমাকে বলল, বলেছিলাম না তোর একজন ভালো মানুষ পাবি, দেখ আজ তার প্রমাণ। বিকেলে বাবা মা চলে গেল। সন্ধ্যার একটু আগে ভাবি আসলো। ভাবিকে দেখে কাছে গিয়ে বললাম, কেমন আছেন ভাবি? ভাবি বললেন, আমি না তোর আপু হই? এমন সময় রাকিব সাহেব আসলো। ভাবিকে দেখে ভালো মন্দ জিজ্ঞেস করলেন। রাতে সবাই একসাথে খাচ্ছি। খাওয়া শেষে রাকিব সাহেব বাহিরে চলে গেলেন। আমি আর ভাবি রুমে বসে গল্প করতেছি। এমন সময় আমার মাথা ঘুরাবার মতো মনে হলো। আমি ভাবির গায়ে হেলান দিলাম। বললাম, আমার মাথা ঘুরতেছে ভাবি। ভাবি আমাকে জড়িয়ে ধরে আমার মাথায় বাতাস করতেছে। কিছুক্ষণ পরে বমি হলো। ভাবি রাকিব সাহেবের কাছে ফোন করলেন। রাকিব সাহেব স্থানীয় একজন চিকিৎসককে নিয়ে আসলেন সাথে করে। তারপর সেই চিকিৎসক আমার হাত দেখলেন। কিছুক্ষণ দেখার পর তিনি হেসে উঠে বললেন, রাকিব, তোমাদের ঘরে সন্তান আসছে। ভাবি আলহামদুলিল্লাহ বলেই আমাকে তার বুকে জড়িয়ে ধরলেন। রাকিব সাহেবের মুখের দিকে তাকালাম। ছেলেটার মুখ দিয়ে খুশির ঝলক বের হচ্ছে। ডাক্তারকে বিদায় করে রাকিব সাহেব রুমে আসলেন। আমি আর ভাবি রুমে বসে আছি। রাকিব সাহেব আসায় ভাবি বলল, রাকিব, বউয়ের প্রতি যত্ন নিবি, কারণ সে এখন কিন্তু তোর সন্তান পেটে ধারণ করে আছে। আমি মাথা নিচু করে আছি। এদিকে উনি আবার আমাদের বাড়িতে ফোন করে মাকে বললেন, মা, একটা খুশির সংবাদ আছে। তারপর মাকে বললেন। মা বাবাকে শুনে খুশি হলো। রাতে শুয়ে আছি। রাকিব সাহেব আজ থেকে আমার যত্ন নেওয়ার জন্য শুরু করেছেন। শীতের রাতায় যেন কোনো কষ্ট না পায় তার জন্য তিনি আমাকে আলাদা করে কাঁথা লেপ দিয়ে ঢেকে দিয়েছেন। আর ইউটিউবে গর্ভবতী নারীর খাওয়া দাওয়া চলাফেরা সব কিছু দেখতেছেন। একজন ছেলে বাবা হওয়ার আনন্দে কতখানি খুশি হয় সেটা রাকিব সাহেবকে দেখে বোঝা যাচ্ছে। উনি ইউটিউব দেখতেছে আর আমি তার দিকে তাকিয়ে আছি। আজ সুখ যেন আমাকে ঘিরে রেখেছে। রাত কাটিয়ে সকাল হলো। বাহিরে বের হয়ে দেখি বাবা মা দুজনেই এসেছেন। বাবার হাতে মিষ্টির প্যাকেট। রাকিব সাহেব বাজারে গেলেন। মা বাবা আমার সাথে বসে আছেন। ভাবি বাবা মার জন্য খাবারের ব্যবস্থা করছেন। সব মিলিয়ে আজকে অন্যরকম আনন্দ শুরু হলো আমাদের বাড়িতে। 2 মাস চলে গেল, এখন 4 মাস। আমাকে মাতৃত্বকালীন ছুটি দেওয়া হলো। সারাদিন বাড়িতে শুয়ে বসে কাটিয়ে দিচ্ছি। উনি আজ বাড়িতে তাড়াতাড়ি ফিরলেন। তারপর আমাকে বললেন, সাইমা, রেডি হও, তোমাকে চেক আপ করাতে নিয়ে যাব। আমি তৈরি হলাম। তারপর দুজনে একসাথে রিকশায় করে যাচ্ছি। ডায়নগর স্টেশনে আমরা বসে আছি। আমি রাকিব সাহেবের কাঁধে হেলান দিয়ে বসে আছি। হঠাৎ সামনে তাকাতে দেখি আকাশ আর নেহা, আমার এক্স স্বামী আর তার সতীন। দুজনের মুখে চিন্তার ছাপ। আকাশ আমাকে রাকিবের কাঁধে আর আমার অবস্থা দেখে গম্ভীর হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে ডাক্তারের চেম্বারে ঢুকলো। রাকিব সাহেব বলল, সাইমা, আকাশের সাথে কথা বললে না? আমি বললাম, কেন? উনি বললেন, আমি সব জানি সাইমা। আমি অবাক হয়ে গেলাম, রাকিব সাহেব এত কিছু কেমনে জানলেন? রাকিব সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, তুমি ভাবতেছো আমি কেমনে জানি, তাই না? মাথা নাড়লাম। উনি আমার পাশে বসে বললেন, সেদিন যখন তোমার ডিভোর্স হয়, ওই দিন আমি আপুর বাড়িতে গিয়েছিলাম। যদিও তখন তুমি সেখানে ছিলে না, হয়তো তুমি চলে যাওয়ার পর আমি গিয়েছিলাম। কিন্তু আমি গিয়ে দেখি আপু খুব কান্না করতেছে। ওকে বললাম, কি হয়েছে আপু, কাঁদিস কেন অত? তারপর আপু আমাকে তোমার ব্যাপারে সব খুলে বলেছিল। আর জানো, তোমাকে না দেখে তোমার প্রতি আমার আলাদা একটা মায়া সৃষ্টি হয়েছিল। আর তোমাকে বিয়ের কথা আমি নিজেই আপুকে বলেছিলাম। আর আপুও সেদিনই খুশিতে আমাকে কেঁদে দিয়েছিল। আমি রাকিব সাহেবের মুখের দিকে তাকিয়ে আছি। ওনারও চোখ ছলছল করে উঠল। পাশে ভাবি ছিল, তিনি আমার কাঁধে হাত রেখে বসে আছেন। আমরা বসে আছি। আকাশ আর নেহা কিছু সময় পর ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে গেল। তারপর আমাদের ডাক পড়লো। আমি আর রাকিব সাহেব চেম্বারে ঢুকলাম। ডাক্তার আমাকে কিছু টেস্ট করে বললেন সব ঠিকই আছে। তারপর সেখান থেকে বেরিয়ে আসলাম। রাকিব সাহেব আমার খুব যত্ন নেওয়া শুরু করেছেন, যাতে আমার কোনো সমস্যা না হয়। আর ভাবি তো আছেই।
আমার একটা কথা বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো সেদিন ডাক্তারের চেম্বার থেকে আকাশ আর নেহা মুখ শুকিয়ে বের হলো কেন? ওদের কি হয়েছে? আমার চিন্তিত মুখ দেখে ভাবি বললেন, কী রে, কী চিন্তা করিস এত? ভাবিকে সব খুলে বললাম। ভাবি হেসে বললেন, দূর, তোর খেয়ে দিয়ে কাজ নেই না, অযথা বাজে বিষয় নিয়ে চিন্তা করিস। বললাম, না গো, খুব কৌতূহল হচ্ছে ওদের বিষয়ে জানার জন্য, তাই বলছি। আর এখন আমার সকল চিন্তা শুধু আমাদের সন্তানকে ঘিরে। কিছুদিন থেকে ভাবি বাড়িতে চলে গেলেন। বাড়িতে আমাকে একাই থাকতে হয়। কয়েকদিন পর ভাবিকে কল দিলাম। বললাম, ভাবি, আমার জন্য এত কিছু করলেন, আর এ সময় আপনি দূরে সরে গেলেন। আপনি আবারও আসুন না, আমি আপনাকে দেখলে শান্তি পাই। ভাবি হেসে বললেন, কেন, ভাই ছুটি নেয়নি? বললাম, না, এখনও নেয়নি। আপনি আসেন ভাবি। ভাবি হেসে বললেন, ঠিক আছে পাগলি, এই হলো আমার ননদ, ঠিক মায়ের মতোই ভালোবাসে আমাকে। ঠিক সন্ধ্যার সময় ভাবি এসে উপস্থিত হলেন। এসে আমাকে জড়িয়ে ধরে বললেন, তুই এমন করে ডাকলি, না এসে তো পারলামই না। বললাম, কি যে শান্তি পাচ্ছে ভাবি আপনাকে দেখে। বললাম, আপনি শুরু থেকে আমার সাথে ছায়ার মতো করেছিলেন, আর এই দিনেই আপনি দূরে সরে যেতে চান কেন? ভাবি বলল, না রে, তো দুলাভাই থাকলে তো আসতেই পারতাম না। আর আমারও খুব ইচ্ছে হয় তোর সুখ দেখতে রে। তুই আরও সুখী হ, আমার ভাইকে শক্ত করে তুলিস। আর ও কিন্তু খুবই নরম। কৌতূহলের বশে বলেই পেলাম, ভাবি, ওদের বাড়ির কী অবস্থা এখন? ভাবি হেসে বলল, তোরা এখনও ওদের খবর নিতে হবে? আমি চুপ করেই থাকলাম। ভাবি আমার মাথায় হাত দিয়ে বলল, আহারে, মন খারাপ করছিস বুঝি? তারপর ভাবি বলল, সেদিন যখন যাই গিয়ে আমি ওদের বাড়ি থেকে ঝগড়াঝাটির আওয়াজ পাচ্ছিলাম। আশেপাশের কিছু মানুষ বলছিল একজনকে তাড়িয়ে সংসার করতে এসেছিল, আজ তারই অভিশাপে এমন হলো। সংসারের অভাব অভিযোগ শুরু হলো। আমি ভাবির কথাগুলো কান পেতে শুনছিলাম। এমন সময় রাকিব সাহেব আসলো, হাতে দুটো খাবারের প্যাকেট, কিন্তু আমরা ভাবিসহ তিনজন। রাকিব সাহেব বোনের সাথে কথা বলে আমার হাতে প্যাকেটগুলো দিয়ে বললেন, এগুলো তোমরা দুজন খেয়ে নাও। বললাম, আপনি খেয়েছেন? উনি হ্যাঁ বলে ফ্রেশ হতে গেলেন। ভাবি আর আমি খাচ্ছি। ভাবি বলছে, জানিস সাইমা, ভাই কিন্তু খায়নি, আমি ওকে চিনি, ওর খাবারটা আমাকে দিয়েছে। ভাবি একটা বাটি এনে নিজে থেকে খাবার তুলে ভাইয়ের জন্য রাখছেন। আমিও আমার অর্ধেক খাবার ওই বাটিতে রেখে বাকিগুলো খেয়ে নিলাম। রাকিব সাহেব রুমে আসলেন। ভাবি বাটিটা এগিয়ে দিয়ে বললেন, নে ধর, খেয়ে নে, খুব মহৎ হয়ে গেছিস তাই না? ভাবি হেসে বললেন। রাকিব সাহেব খাচ্ছে আর তার বোন পাশে বসে আছে। মনে হচ্ছে মা তার ছেলেকে আদর করে করে খাওয়াচ্ছে। কি অপরূপ লাগছে তাদেরকে। খাওয়া শেষে রাকিব সাহেব বলছে, আপু, আজ তুই সাইমার সাথে শুয়ে পড়। ভাবি আর আমি শুয়ে আছি। ভাবি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বললাম, ভাবি, ওদের তাহলে বিচার শুরু হয়েছে তাই না? ভাবি বললেন, বিচার হচ্ছেও। আমরা ঘুমিয়ে গেলাম। সকাল হলো। সকালে ঘুম থেকে উঠে দেখি ভাবি রান্না করতেছে। রাকিব সাহেব রেডি হচ্ছেন। দরপড় করে উঠে ভাবিকে বললাম, আমাকে ডাকবেন না আপনি? ভাবি বললেন, পাগলি, এই শীতের সময় তুই এত সকালে উঠলে পেটের সন্তানের সমস্যা হবে। রাকিব ডাকতে চাইছিল, কিন্তু আমি ডাকতে দেইনি। আমি আর ভাবি কথা বলতে বলতে তাকিয়ে দেখি বাবার মা এসেছে। তাদের হাতে অনেক কিছু। ভাবি সালাম দিয়ে বাবাকে কেমন আছে জিজ্ঞেস করলো। বাবাও ভাবিকে খুবই পছন্দ করে, কারণ তার জন্যে আমার এই বাড়িতে বিয়ে হয়েছে। বাবা ভাবিকে বললেন, মা, তুমি কবে আসছো? ভাবিও আমাকে দেখিয়ে বলতেছে, বনু দিন দিন ছোট হয়ে যাচ্ছে তো, তাই সে বারবার আমাকে ডাকে। বাবাও বললেন, ভালো মানুষকে সবাই পছন্দ করে মা। তারপর ভাবি বাবাকে রুমে নিয়ে গেলেন। বাবার দুজনই রুমে। ভাবি আমাকে বলল, যা বাবা মায়ের সাথে গিয়ে কথা বল। এমন সময় রাকিব সাহেব তিনিও ভিতরে আসলেন, হাতে দুটো বড় মাছ এনেই বলতেছে, আপু, এই দুটো রান্না করতে বলো। বললাম, বাবা মা এসেছে। রাকিব সাহেব বাবা মায়ের কথা শুনে দরপড়িয়ে রুমে গেলেন। বাবা মাকে সালাম দিলেন, ভালো মন্দ জিজ্ঞেস করলেন। আমিও রুমে গেলাম। বাবা রাকিব সাহেবকে বলতেছে, বাবা, আমরা ঠিক করেছি সাইমাকে আমাদের সাথে নিয়ে যাব। ডেলিভারি না হওয়া পর্যন্ত আমাদের কাছেই থাকুক। রাকিব সাহেব মাথা নিচু করেই থাকলেন। বললেন, কেন বাবা, ডেলিভারি হতে আরও 4 মাস বাকি আছে, এত আগে কেন নিয়ে যেতে হবে? বাবা বললেন, আসলে বাবা, এখানে তো তেমন কেউ নাই, তাই বলছিলাম। আমি রাকিব সাহেবের মুখের দিকে তাকিয়ে বুঝলাম তিনি খুবই মন খারাপ করেছেন। তারপর আমি বাবাকে বললাম, বাবা, এখানে ভাবি আছে, তিনিও আমার খুব যত্ন করছেন, একেবারে মায়ের মতোই। রাকিব সাহেবেও আমার সাথে সুর মিলালেন। বাবা মার কিছু বলতে পারল না। রাকিব সাহেব আমাকে বাহিরে ডেকে আনলেন। এনেই হালকা করে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়েই বলল, তুমি চলে গেলে আমি থাকবো কি করে বলো তো? এক মুহূর্ত থাকতে পারবো না, আমি পাগল হয়ে যাব তোমাকে ছাড়া।
বললাম, জনাব, সেটা আমি ভালো করে বুঝতে পেরেছি। আপনি যে আমাকে খুব ভালোবাসেন। এমন সময় ভাবি পেছন থেকে বলতেছে, ওরে বাবা, বাহিরে এসেও এত প্রীতি। রাকিব সাহেব আমাকে ছেড়ে দিলেন আর ভাবিকে বললেন, আপু তুই খাবার রেডি কর, ওনারা এত সকালে এসেছেন, খাওয়া হয়নি এখনও। বাবা রাকিব সাহেবের গাল টেনেই বলল, গাদা, তোকে সেসব বলতে হবে নাকি? তারপর ভাবি আমাকে বলল, কী রে, কী এমন হলো তোদের বাহিরে এসে পীড়িত করতে হলো? তারপর ভাবিকে সব খুলে বললাম। ভাবিও আমাকে জড়িয়ে ধরেই বলল, আমি কি তোর অযত্ন করি বল? হেসে উঠে ভাবিকে বললাম, তাহলে এবার আপনিও কিন্তু পীড়িতই করলেন। ভাবি বলল, যাক, বাইয়ের পীড়িতির কারণ বুঝলাম। বাবা মা খেয়ে দুপুরে চলে গেল। রাকিব সাহেবও চলে গেলেন বাড়িতে, শুধু আমি আর ভাবি আছি। ভাবি আমার প্রতি খুবই যত্নশীল হয়েছেন। একমাত্র ভাইয়ের সন্তান হবে বলে কথা। নিজের ছেলেমেয়েরা বড় হয়ে গেছে। দুলাভাই বিদেশে থাকেন, আর ছেলেও বিদেশে, যার জন্য আমাকে সময় দিতে পারছেন। ভরসা করার মতো একটা মানুষ তিনি। এভাবে বেশ কিছুদিন চলে গেল। দিন দিন আমার পেট বড় হচ্ছে। আজ 9 মাস পূর্ণ হলো। রাকিব সাহেব অ্যাম্বুলেন্স ঠিক করে রাখলেন। ওনাকে বললাম, আপনি আমায় বাবার বাড়িতে যেতে দিবেন না। রাকিব সাহেব বললেন, আমাকে এত পর করতে চাও কেন তুমি? তোমায় সারা বাড়িটা শূন্য হয়ে থাকে। আমি সব ব্যবস্থা করে রাখতেছি, তোমার কোনো সমস্যা হবে না। বললাম, আপনি কেমন মানুষ বলেন তো? কয়টা দিন বাপের বাড়িতে গেলে কী এমন হতো? উনি কাঁধে হাত রেখে বললেন, তোমায় না দেখলে আমি থাকতে পারি না। ভাবলাম, না থাক, দরকার নাই, মানুষটার এত ভালোবাসা ছেড়ে আমি যাব না। উনি কপালে চুমু খেয়ে বাহিরে গেলেন। খুশিতে আমার চোখ ভিজে গেল। ওড়না দিয়ে চোখ মুছতে পিছন থেকে ভাবি বলল, কিরে, কি হয়েছে তোর? বললাম, আপনার ভাইয়ের পাগলামির কথা শুনে খুশিতে চোখ ভিজে গেল ভাবি। ভাবি বলল, তুইও আমার ভাইকে ভীষণ ভালোবাসিস, সেজন্যই ওর কথা শুনে তো চোখ ভিজে গেল। ভাবির সাথে কথা বলতে বলতে হঠাৎই তলপেটে ব্যথা অনুভব হলো। আমি পেট ধরে বিছানায় বসে পড়লাম। ভাবি আমায় তার সাথে করে হেলান দিয়ে বলতেছেন, কি হলো তোর, এমন কেন করতেছিস? বললাম, ভাবি, আমার পেটে খুব ব্যথা করতেছে। ভাবি রাকিব সাহেবকে তাড়াহুড়ো করেই ফোন দিলেন। আমি পেটের ব্যথায় চটপট করতেছি। কিছুক্ষণ পরে রাকিব সাহেব অ্যাম্বুলেন্স নিয়ে আসলেন। সাথে বাবা মাও এসেছে। আমাকে তার অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে চলল মেডিকেলের দিকে। মেডিকেলে গিয়ে ডাক্তার এসে পজিশন চেক করলেন। পজিশন খারাপ দেখে উনি সিজারের কথা বললেন। তারপর সিজার করার জন্য আমাকে ওটিতে নিয়ে যাওয়া হলো। যাওয়ার সময় রাকিব সাহেবের দিকে তাকালাম। দেখলাম উনি যে কোনো মুহূর্তে কেঁদে ফেলবেন। চোখগুলো লাল হয়ে গেছে। মানুষটা কত ভালোবাসে আমাকে। তাকে কাছে ডেকে বললাম, যদি আমার কিছু হয়ে যায় তবে আমাকে মাফ করে দিবেন। উনি হু হু করে কেঁদে বললেন, এটা তুমি কি বলতেছো সাইমা? বাবা পিছন থেকে রাকিব সাহেবকে বললেন, তুমি চিন্তা করো না বাবা, আল্লাহর রহমতে কিছু হবে না। রাকিব সাহেব খুবই অস্থির হয়ে গেলেন। আমাকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। আমি এক পানে রাকিব সাহেবের দিকে তাকিয়ে আছি। কত ভালো একটা স্বামী পেয়েছি আমি। দরজা বন্ধ করে দেওয়া হলো। এবার আমার অপারেশন শুরু হবে। হয়তো ভালো, নয়তো খারাপ কিছু হবে। আমার শরীরের বেশিরভাগ অবশ করা হলো। মোটামুটি 8 ঘন্টার মতোই লাগলো। ডাক্তার আমায় বলল, আপনার মেয়ে হয়েছে। আমি শুধু ডাক্তারের দিকে তাকিয়ে আছি। ডাক্তার হেসে বললেন, আপনি এখনও আতঙ্কের মধ্যে আছেন, যার জন্য ভয়ে কথাই বলতে চাচ্ছেন না। এরপর আমাকে ওটি থেকে বের করা হলো। বাহিরে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে বাচ্চা দেখার জন্য। এই কি রাকিব সাহেব কোথায়? সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু উনি কোথায় গেল? আমাকে কেবিনেও নেওয়া হলো। সবাই সেখানে উপস্থিত হলো, কিন্তু আমার পাগলটা কোথায় গেল? ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি, আপনার ভাই কোথায়? তিনি বললেন, বাহিরে মিষ্টি আনতে গেছে। খুবই অভিমান হলো আমার তার প্রতি, আর হিংসেও হচ্ছে মেয়েটার প্রতি। মেয়েকে পাওয়ার সাথে সাথে কি আমার কথা ভুলে গেছে? কিছুক্ষণ পর রাকিব সাহেব আসলেন হাতে মিষ্টির প্যাকেট নিয়ে। ভাবির হাতে দিয়ে তিনি আমার পাশে গিয়ে বসলেন। বললেন, এখন কেমন আছো সাইমা? কথা বলছি না। উনি আমার মাথায় হাত বুলিয়ে বললেন, ছিলাম না জন্য মন খারাপ করেছ তাই না? এবার বললাম, আমার চেয়ে মেয়েটাই আপনার কাছে বেশি দামি হয়ে গেল? কথাটা বলে আমি নিজেও লজ্জায় পড়ে গেলাম। বাবা মা সহ সবাই ছিল সেখানে। তারপর ভাবি তাদেরকে নিয়ে বাহিরে চলে গেলেন। রাকিব সাহেব এবার আমার কপালে চুমু খেয়েই বললেন, তুমি আমার সব সাইমা। এক মুহূর্ত তোমাকে ছাড়া আমি অন্য কোনো কিছুই আর ভাবতে পারি না। 4 দিন চলে গেল। আজকে আমাকে বাড়িতে নিয়ে যাওয়া হবে। ডাক্তার সব কিছু চেক করে আমাকে রিলিজ দিয়ে দিলেন। কেবিন থেকে বের হলাম। পাশে রাকিব সাহেব, কোলে নবাগত সন্তান। অসম্ভব সুন্দর একটা মুহূর্ত। ভাবি তার মোবাইলে সেটা ক্যামেরা বন্দি করলেন। এমন সময় নেহার মতো কাউকে দেখে আমি শক খেলাম। সাথে সেই ডাইনি মহিলা, যিনি একটা সময় আমার শাশুড়ি ছিলেন। সুখের এই মুহূর্তে আমি আমার দুঃখের সময়ের মানুষগুলো
সামনে উপস্থিত হলাম। ভাবিও মোটামুটি চমকে গেলেন। আমরা সবাই সবার মুখোমুখি হলাম। কতগুলো দিন পর এই মানুষগুলোকে দেখলাম। শাশুড়ি নামে সেই ডাইনিকে ডিভোর্সের পর এই প্রথমবার দেখলাম। এরা কেন ক্লিনিকে? এই এক প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আমরা সবাই সামনাসামনি। আমি রাকিব সাহেবকে বললাম চলুন। তারপর আমরা তাদের পাশ কেটে চলে যাওয়ার সময় পিছন থেকে শাশুড়ি নামের ডাইনি মহিলা ডাক দিলেন। পিছনে তাকালাম। উনি বললেন, কেমন আছো বৌমা? আমি রাগ চেক দিতে না পেরে বললাম, কিসের বৌমা আর কার বৌমা? আমি আমার স্বামী, যিনি আমার স্বামী এই রাকিব সাহেব, তার মা বেঁচে নেই। রাকিব সাহেব আর ভাবি আমার দিকে তাকিয়ে আছেন। শাশুড়ি বলছেন, জানি মা তুমি কেন এভাবে বলছো। আমি সেদিন যদি তোমার প্রতি সদয় হতাম তাহলে আজ তুমি আমার ঘর আলোকিত করে রাখতে। বাবা বলে উঠলেন, কেন আপনাদের সুন্দরী বৌমা তো ঘর আলোকিত করার কথা করেনি। শাশুড়ি মা কেঁদে উঠলেন। বললেন, ভাই সাহেব আপনার মেয়েকে সেদিন বাড়ি থেকে বিদায় করেছিলাম। তার কিছুদিন পর থেকে অশান্তি নেমে এসেছে। নেহার শরীর ভালো না, হার্টের সমস্যা। ওর সাথেও বন্ধা হয়ে গেছে বলে শাশুড়ি হু হু করে কেঁদে উঠলেন। নেহার দিকে তাকিয়ে বললাম, খুব তো শখ করে আমার সংসার কেড়ে নিয়ে সুখে থাকতে চেয়েছিলে, পেরেছিলে সুখী হতে? অন্যের সুখ কেড়ে নিলে তার এমনই হয়। শাশুড়িকে বললাম, আপনার বাড়ি থেকে চলে আসা উচিত আশা ছিল আমার ভাগ্যের পরিবর্তন। আমার চাকরি তো হয়েছে, সাথে চাকরি করা একজন ভালো মনের স্বামীও পেয়েছি। নেহা ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আকাশও আসলো। ও আমাদের দেখে কিছু না বলে সবার পিছনে দাঁড়ালো। হয়তো লজ্জায় মুখ দেখাতে পারবে না সেজন্য। আমি রাকিব সাহেবের পাশে দাঁড়িয়ে বললাম, আপনাদের ছেলে আমার স্বামীর ধারের কাছেও আসতে পারবে না। সেদিন কত অনুরোধ করেছিলাম সংসারটা বাঁচানোর জন্য। অবশ্য ভালোই হয়েছে, সেখান থেকে এসে রাকিব সাহেবের মতো একজন মানুষ পেয়েছি আমি। আমার মায়ের মতো আদরের একটা ননদ পেয়েছি। জানেন, মনে মনে সেদিন কোনো অভিশাপ দেইনি, কিন্তু আল্লাহকে বিচার দিয়েছিলাম। কে জানে তিনি সেই বিচার এত তাড়াতাড়ি করবেন। আর এই যে আকাশ সাহেব, পিছনে দাঁড়িয়ে কেন আপনি? আপনার সুন্দরী বউয়ের চেহারা এত মলিন হলো কেন? কোথায় গেল আপনার সুন্দরী নেহার চেহারা? রাকিব সাহেব বলছেন, থামো সাইমা, অনেক হয়েছে, এবার চলো চলে যাই। আমি রাকিব সাহেবকে বললাম, চলুন, এদের সামনে আর একটা মুহূর্ত নয়। ওরা আমার সাথে অন্যায় করেছে, তার শাস্তি ওরা পেয়েছে। তারপর আমরা সবাই চলে এসেছি। আজ নিজেকে খুবই হালকা মনে হচ্ছে আমার। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে সতীন। এটা গল্পের শেষ অংশ। লিখেছেন ফিলিপ সরকার। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে